জননেত্রী শেখ হাসিনাকে একেবারেই মৃত্যুর মুখে থেকে উদ্ধার করে নিয়ে গেছে ভারত সরকার। তেমনি ভারত সরকার চাইলে সংখ্যালঘুদের তারা উদ্ধার করতে পারবে কিনা জানি না, কিন্তু তারা যদি শক্ত পদক্ষেপ নেয় বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হবে না। এখন প্রথমত এই মাদ্রাসার যে সমস্যা, এটার সমাধান কিন্তু মৌলভী সাহেবদের করতেই হবে। আমি বললে এরা বিশ্বাস করবেন। আপনি জানেন যে কালকে দেখলাম এক মুফতি তারা বলতেছে যে আমরা যারা মাদ্রাসার শিশু নির্যাতন, যৌন নির্যাতনের বিরুদ্ধে কথা বলি, আমরা নাকি এটা ইসলামের বিরুদ্ধে থাকার জন্য কথা বলি, এবং আমরা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা চাই না বলে এগুলো বলি, এবং এটা মার্কেটে তারা উল্টো মানে উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়ে দেয় এবং বলে যে এটা মাদ্রাসার বদনাম করার জন্য। আসলে প্রথমত এই সমস্যাটাকে, এটা যে সমস্যা, এটা যে একটা নির্যাতন, প্রত্যেকটা মাদ্রাসা একটা বলৎকারী সেন্টার। কি জানেন আপনি, সর্বশেষ নিউজটা শুনেছেন যে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি কওমি মাদ্রাসা হচ্ছে বাংলাদেশে। পাকিস্তানে 25 কোটি মুসলমান, ভারতে 25 কোটি মুসলমান এবং অনেক বড় দেশ, তার চাইতে মানে পৃথিবীর 60% কওমি মাদ্রাসা বাংলাদেশে। এটা কারণ কি? মানে মুসলমানেরা, এই যে আপনি তো এতক্ষণ হিন্দুদের কথা বললেন, মুসলমানদের আপনি বুঝাইতে পারবেন না। এরা মনে করে যে মাদ্রাসাই তাদের অস্তিত্ব রক্ষা করে। কিন্তু আপনি দেখেন ইন্দোনেশিয়ায়, দেখেন ইন্দোনেশিয়া জাকার্তার সকল সম্পদ আসে জাভা থেকে, মানে যেখানে বার আছে, যেখানে সি বিচ আছে, মদ বিক্রি করে, সেই টাকা হারাম টাকা দিয়ে এসে জাকার্তা মাদ্রাসা গিজ করে ইন্দোনেশিয়াতে। ভারতেও তাই, এরা দেখবেন বিদেশ থেকে টাকা আনে, আইনে মাদ্রাসা বানায়, কোনোদিন চিকিৎসা। আপনি দেখেন ভারতে আপনি হিন্দুদের যদি 29টি রাজ্য থাকে, অন্তত 5টি রাজ্যে আপনি পাবেন যেখানে মাগনা চিকিৎসা করায়, তাদের ধর্মকেন্দ্রিক, সেগুলো মন্দির থাকে বা অন্যান্য আশ্রম থাকে, চিকিৎসা আছে। কিন্তু বাংলাদেশে তো পাবেনই না, ভারতেরও কোনো মসজিদ মাজার কেন্দ্রিক আপনি ফ্রি চিকিৎসা তো দূরের কথা, একটা হাসপাতালে খুঁজে পাবেন না। এরা দেখবেন, এরা মনে করে যে অথচ সেই পাকিস্তানের এত উগ্র, তারপরও কওমি মাদ্রাসা বাংলাদেশে বেশি। কল্পনা করতে পারেন 60% মাত্র কওমি মাদ্রাসা বাংলাদেশে, কি ভয়ঙ্কর ব্যাপার। ওইখানে কোনো কওমি মাদ্রাসা হইতে দিবে কেন? শুনেন, এই যে বাংলাদেশের এক মন্ত্রী নাকি বলছে যে মাদ্রাসায় ভালো শিক্ষা হয়, শিক্ষা ব্যবস্থা বলছে, সলিমুল্লাহ খান বলছে মাদ্রাসা থেকে বিশ্ববিদ্যালয় বানাইছে। তার 14 গোষ্ঠী কিন্তু মাদ্রাসায় পড়ে না। মাদ্রাসা যারা বানায়, রোজিনা মাদ্রাসা বানাবে, ববিতা মাদ্রাসা বানাবে, শাবানা বানাবে, এদের সন্তান কোনোদিন মাদ্রাসায় পড়বে? আপনি বলেন আমাকে। মন্ত্রীরা মাদ্রাসা বানায়, এমপিরা মাদ্রাসা বানায়, কোন এমপির পোলা মাদ্রাসায় পড়ে, কোন মন্ত্রীর পোলা মাদ্রাসায় পড়ে? এত ভালো জায়গা, এত ভালো জায়গা, এত ভালো জায়গা মাদ্রাসা। আমাদের এমপি সাহেবের গোলাম আজমের পোলা মাদ্রাসায় পড়ছে কোনোদিন কওমি মাদ্রাসা? গোলাম আজমের পোলা একটা পুরো হায়ালাত হয়ে গেলাম। সত্যি তো, ববিতা বলছে যে একদিন তো সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, জন্ম হয়েছে, মৃত্যু একদিন হবেই, তাই চলে যাওয়ার আগে একটি ভালো কাজ করে যেতে চাই। খুব শীঘ্রই মসজিদের নকশা করব, তারপর ধীরে ধীরে কাজ করব। আমার জন্য সবাই দোয়া করবেন। 2টা উদাহরণ দেব, আপনি যদি অনুমতি দেন। আমগরে জামালপুরে একটা কথা আছে, নদীরা যখন বুড়ি হয়ে যায় তখন পানের দোকান দেয়। আমি আপনার সামনে উচ্চারণ করলাম, সরি। বেশ্যালয় গুলোতে ময়মনসিংহ বেশ্যালয় আছে, সিরাজগঞ্জ আগে ছিল, জামালপুরেও ছিল এবং আছে, আগে বৃহৎ আকারে ছিল। ওই নদী পাড়ার সামনে, সরি আমি প্রিয় দর্শকের দুঃখের জন্য বলতে হয়, যখন ওই বেশাটা বুড়ি হয়ে যায় তখন কিন্তু তার ঘর ছেড়ে সামনে পানের দোকান দেয়। তো এটা পানের দোকান দিতে গেছে ববিতা, আমরা বুঝি। আজকে তো দেশ চন্দা চম্পা আর ববি, যদি আজকে সিনেমা এখনো মার্কেট থাকতো, সিনেমা হল থাকতো, তাহলে কি মসজিদ বানাইতো? তাহলে কিন্তু একটু বুঝি, ওনাদের প্রতি রেসপেক্ট রেখে, শিল্পীরা সমাজের বিবেক, তারা আমাদেরকে তাদের শিল্পকর্মের মাধ্যমে আমাদেরকে আলোকিত করেন। এক একটা সিনেমা এক একটা উপন্যাসের চেয়ে অনেক ক্ষেত্রে শক্তিশালী হয়। আমরা মহান মুক্তিযুদ্ধ কেন্দ্রিক সিনেমা দেখেছি। আমি ছোটবেলায় দীপু নম্বর 2 দেখে অনেক কেঁদেছি। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী, মানে আমরা সবুজ সাথী দেখে কেঁদেছি, ছুটির ঘন্টা দেখে কেঁদেছি, আমরাও কেঁদেছি। তখন আপনারা তো জন্মেনি না, আমরা কেঁদেছি। এই ববিতাকে আমরা টেলিভিশন বিটিভিতে দেখেছি। তিনি সেই ভণ্ডামিটা কেন করছেন, তার কাছ থেকে এটা কি আশা করি? আবার আপনি যৌবন এবং যৌবন থাকার পরে যাওয়া বুঝিয়েছেন। আমি একটু যদি দেখি, একজন পরেশগার নারীকে দেখাই, তার নাম হচ্ছে ভাবনা। তিনি সম্ভবত গান, নাচেন, কি যেন করেন। তো তার এটা মক্কার ছবি, অসংখ্য ছবি, মানে মক্কায় যাই তিনি ফাটাই ফেলছেন আর কি, একদম পরেশগার। এবং মক্কা থেকে এসে তিনি বা যাওয়ার আগে, আমি বলছি না এই পোশাকটি খারাপ, এটা সুন্দর, আমার কাছে অন্তত সুন্দর।
আমি এবং আমি আমি আমার পার্টনার বা যেই হবে না কেন যে কোনো ধরনের কাপড় পরবেন, এটা সৌন্দর্য, তার শরীরের অঙ্গ যেটা সুন্দর দেখাবেন। কথা হচ্ছে ভাবনা, এই একই ব্যক্তি কিন্তু তিনি এখানে যে ড্রেস আপে আছেন সেটাকে তিনি কিন্তু আবার ঘৃণা করছেন। তিনি, আমরা তার পেজে যেয়ে যদি দেখি, দেখেন আমরা যদি দেখি তার, দেখবেন ট্রান্সফরমেশন, এই যে ছবিগুলো এগুলো কিন্তু হজ থেকে আসার পর, এই যে হজে এই তসবি কত কিছু, এই দেখেন আবার এই যে ছবিগুলো আপনি দেখেন, এই ছবিগুলা, এই যে ছবিগুলো তিনি চুম্মা দিচ্ছেন, এই করছেন সেই করছেন, ভালো মানে সুন্দর বিউটিফুল। আবার একই লোক আপনি যদি তার এই ক্যাপশন, একটু পেছনে যান, আরেকটু পেছনে যান, খোলামেলা ছবি দেখবেন, মানে স্লিভলেস কাপড়, এগুলো তো ইসলামের ভাষায় জাহান্নামে যাবে, এগুলো পরবে। আবার কয়দিন আগে কিন্তু তিনি হজে যখন গেছেন, মানে হায়াল্লা খালেদ অবস্থা, মানে তার শেষ নাই, ইসলাম একদম পুরা, মানে ইসলামের জন্য কি এটা কি বুঝাইলো আমি জানি না। তো এরকম ভণ্ড বাংলাদেশের মুসলমানদের সাথে বড় ভণ্ড আপনি পৃথিবীতে খুঁজে পাবেন। রোজিনা গ্রামের বাড়িতে সিনেমা হল বানাইছে, ববিতা সাবানা মসজিদ বানায়, সাবানা এখন হিজাব পরে, আনোয়ারা সিনেমা হল বানায় না, মসজিদ বানাইছে। আপনি ভুল মসজিদ বানাইছে, মসজিদ বানাইছে। রোজিনা সিনেমা হল বানাবে না, স্বভাবজত সিনেমা হল বলে বলছিলেন একটু আগে। হ্যাঁ ভুলে, আমি সরি, আমি ভুলে বলেছিলাম। রোজিনা সিনেমা হল না বানিয়ে কি বানিয়েছে, তিনি বানিয়েছেন মসজিদ। কিন্তু মজার বিষয় হলো সেই মসজিদ বানানোর পরেও, 2 কোটি টাকা দিয়ে মসজিদ বানানোর পরেও তিনি তার নাতির বয়সী এক বাংলাদেশে কোন ডান্স ডিরেক্টর আছে তার সাথে দেখবেন রিল বানায়, তার জাকা নাকা নাচে। মানে ফাতরামির একটা সীমা থাকা উচিত। বাংলাদেশে বলছিল না আমার ছবি দেখে ডিলিট করে দেবেন, সরি আমার ছবি সব ডিলিট করে দেন। তারপরে আবার ওই যে আরেকটা আছে না আমাদের, ওই যে কি অনন্ত জলিল, সে বলছে তার পোলা বড় হইলে তার আর সিনেমা করবে না, পোলা বড় হইলে করবে না, যখন করবে বড় হইলে করবে না, কারণ পোলা তখন বড় হয়ে যাবে, শরম পাবে। মানে এদের একটা ফাতরামি বাংলাদেশ। শুনেন, এই জন্য না আপনি ওই যে সলিমুল্লাহ খানের যে পীর সাহেব মাজার, যার মাজারে খাদেন সে আহমদ সফা, সে বাঙালি মুসলমানের মন পড়বেন। এরা কত বড় ফাতরা। ওই যে ফজল, কি আবুল ফজল, যে নাস্তিক ছিলেন, তিনি বাংলাদেশের কিন্তু প্রথম শিক্ষিত নাস্তিক ঘোষিত আবুল ফজল, তিনি দেখবেন জিয়ার আমলে শিক্ষামন্ত্রী হয়ে মাথায় টুপি দিয়েছে। এই যে ডক্টর ইউনূস দেখেন, নিজে কিন্তু নাস্তিক, লেসবিয়ানদের সমর্থক, সমকামীদের সমর্থক। তিনি আবার দেখবেন এই দেশের সুযোগ পাওয়া মাত্রই তিনি কিন্তু মাথায় কিন্তু টুপি লাগাই দিচ্ছেন। এই যে মৌসুমী, কত কথা এরা বলে। আর এই যে মানে আবার মৌসুমীর জামাই আবার বলছে যে তারা কোনো মুসলমান দল ছাড়া সমর্থন করতে পারে না, এগুলো কিন্তু বলছে। মানে এদের ফাতরামিটা দেখেন ভাই। আর একটা জিনিস বুঝান, এই যে এখানে বললো যে আমার যাদের কাছে ছবি রয়েছে ডিলিট করে দেবেন, যুগান্তর সেখানে তার ছবি দিয়ে নিউজ করলো, এটা কেমন হইলো? মানে আমি বললাম তো, মানে যেইসা বাংলাদেশের দর্শক তেইসা হচ্ছে নিউজ। মানে হাস্যকর ব্যাপার। আপনি বাংলাদেশের মুসলমানদের মতো, আমি বললাম তো, বাংলাদেশের মুসলমানদের মতো এরকম ফাতরা মুসলমান দুনিয়াতে কোথাও পাবেন না। আমি বলছি তো, আমি নিজের চোখে দেখেছি, একবার না 2বার না, এটা আমার সামনে ঘটেছে। মদের গ্লাসে মদ ঢালতে ঢালতে পড়েছে। আপনি কি বলেন, আপনি নাস্তিক মানুষ, আপনি বুঝবেন না। আরে ভাই, ইসলামী শরিয়া হচ্ছে আসল, যেটা পৃথিবীতে শান্তি আনবে। গ্লাসে মদ ঢালতে ঢালতে বলতেছে, গিলতে গিলতে বলতেছে, আপনি এটা কি বোঝাবেন? মানে আপনার একটা অদ্ভুত তথ্য দেয় আপনাকে। এই বাংলাদেশে যাকেই দেখবেন বেশি, অদ্ভুত না, সবাই জানে, যাকেই দেখবেন বেশি ধর্ম করে, ডালমে কুচ কালা হায়। যদি এখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো, এই বদমাইশ পুলিশ অফিসার কি বলতো জানেন? যে দাঁড়িয়ে রাখছি, হজ করছি, এই জন্য বের করে দিচ্ছে। এই বদমাইশ। তাহলে আমাদের লাগে একটা গল্প আছে, সংগত করেন না, আমরা বলতেছি না, কারণ আমার বন্ধুরই দাদা, নামটা বলতে পারতেছি না। উনি, আমাদের এলাকায় একটা গল্প আছে যে আমি তো হজ করে আইছি, এখন কি পাটে পানি দিমু? কিন্তু পাটের ব্যবসায়ীরা জানে হজ করে আসার পর পাটে পানি বেশি দিয়েছে। মানে এখন সে আরো বেশি করে পানি দেয়, বাটপারি করে। এবং আমাকে যে, আমাদের সাথে যে প্রতারণা করেছে, তিনি 7বার হাজি, 7বার হাজি। আমার বাবা তাকে অন্ধের মতো বিশ্বাস করতো। আমার বাবার কারণে আমি তাকে বিশ্বাস করতাম। 7বার হজ করা, সে আমাদের অনেক ক্ষতি করেছে। সে অনেক ক্ষতি করেছে, অনেক সবসময় করেছে। আমি তাদের ক্ষতি করতে পারতাম বা পারবো ভবিষ্যতে, কিন্তু করবো না, কারণ আমরা ওগুলোতে, মানে কুকুরের পায়ে তোর কামড় দেওয়া যায় না, তাই না? তার ক্ষতি একদম একটা কনফেস করে, আমার খুব নিকটাত্মীয়, আমি বলছি না, একদম ব্লাড। সে ছিল ওই এলাকার, মানে বোম্বের হাজি না, মানে সেই অনেক আগে হজ করা, জাহাজে করে। এবং আমি মৃত্যুর আগ পর্যন্ত তারা দেখছি, এমন কোনো মানুষ নাই সে জ্বালায় নাই। হজ করে এসে একটা পাগড়ি মাথায় দিত আর একটা আলখেল্লা পরতো। আর সে যখন বেশি বয়স হয়ে গেছে, যখন আর অন্যদের ডিস্টার্ব করতে পারে, তখন নিজের ছেলে মেয়ে ছিল অনেকগুলো, ছেলেদের মধ্যে মারামারি লাগাই দিত। মানে এই লোক সারা জীবন মানুষের জ্বালাইছে। কিছু লোকের, আমি আপনাকে এটা বলেছিলাম যে সে হজ করছে, ঠিক আছে, হজ করা, তারা ভাইগনা বলছে
যে তার মামা যেদিন মারা যাবে সে কবরে গিয়ে পেশাব করবে, তাহলে কি কারণে করছে? মানে কত ভদ্রলোক সে। আর আমগর এলাকায় না, আমাদের ফায়ার সার্ভিস তো বুঝছেন, ফায়ার সার্ভিস সব জায়গায় ফায়ার সার্ভিস ওটা দেখে সবগুলো হাজি একসাথে বসে গল্প করে। আমি তাদের দেখলে একটু এড়াই যায়, উনি এখানে যা বসে আমি উল্টো দিকে, মানে একটু দূর দিয়ে ডাকে যাতে না দেয়, এড়াই যায় সব। ডাকলে যদি নামাজ পড়তে মসজিদে নিয়ে যায় বিপদে করবো না, এড়াই যায়। তো আমার অনেকে বলে ফরিদ ভাই এই কয়েকদের এড়াই যায়, ভালোই করছেন, সবগুলো বদমেন। এখন কি করছে? সারাদিন হাজে গেলে বসে থাকে, আর কার ক্ষতি করবে সারাদিন সেই চিন্তা করে, ও কোন পরিবারের ধ্বংস করবে এই চিন্তা করে। এগুলো আমার কথা না। তাদের হেদায়েত। এমনকি একজন হাজির পোলা বলছে তার বাপ হলো সমকামী, আমাকে বলছে, আমি বললাম, তুমি কি বললা? তুমি কি বুঝা বলছো? কার কাছে কি বলছো? আমার বাপের কথা কি আপনার কাছে মিশা থাকবো? কারণ বাপ হজ করাইছি আমরা, কেন হজ করাইছি? যাতে বদমাইশি না করে। হায় হায়, কি বলে? এখন তার নাম ওই ছেলেটা বেঁচে দেওয়া যাবে, মানে সে তার বাবা। আমি বললাম যে তোমার বাবার সাথে কথা বলো না কেন? আমার বাপের তো চরিত্র ভালো না, তাই আমি ভাবছি যে কাজের বুয়া টোয়ার সাথে মামুনুল হক, জি হ্যাঁ মনে হচ্ছে। পরে আমি বলছি কি করবা বাবা, হয়তো তোমার বাবার এখনো যৌবন আছে, নারী ঘটিত, কি করবো লেয়ারাই যাও বাবা, তুমি তার সাথে কথা বলো। দূর মেয়ে, আপনি আসলে এক করলেন, আমারে বলতেছে আপনি আসলে এক করলেন, কি হচ্ছে? আমার বাবা পরে বলতেছে ওরা তো সমকামী বলো না, অন্য কিছু বলছে, এই কাম করে। মানে ওই লোক আবার মাদ্রাসা কমিটিতে আছে আবার। বুঝছেন? যাই হোক, এটা আমি প্রিয় দর্শক আপনারা বলবেন না যে এর মানে এই না আমি বলতেছি যারা আমাদের মতো কোটটাই পরা বা যারা আমাদের মতো হজ করে নাই তারা খুব ভালো, তা বলি নাই, তা বলতেছি না। এরকম খারাপ সব জায়গাতেই আছে, কিন্তু এরকম ভণ্ড হওয়া উচিত না। আপনি যদি মামুনুল হকের 500 একের জায়গায় একজন নারী নিয়ে ধরা পড়া আর একজন শিক্ষকের ধরা পড়া এক না। কারণ মামুনুল হক সারাদিনের বিরোধী থাকে। আমি মামুনুল হকের ব্যক্তিগত তার চয়েস এটা আমি সমালোচনা করি নাই। আমি কিন্তু মামুনুল হকে একজন নারী নিয়ে এসে মিউচুয়াল, তারা তো দর্শন করে নাই, হিপোক্রিট, এটা হচ্ছে সমস্যা। হ্যাঁ, এই জন্য আমরা মামুনুল হকের এই জন্য সমালোচনা করি না যে সে একজন নারীকে নিয়ে বিছানায় ছিল। নো, সে হলে একই সাথে বলতেছে যে ব্যভিচার করা যাবে না, হারাম, কিন্তু সেই কাজটা করেছে। যেমন এই যে আমি এত নীতি কথা বলি, এখন আপনারা যদি কোনোদিন শুনেন যে আমি কারো কাছ থেকে দুর্নীতি করেছি, বাটপারি করেছি, তাহলে সেটা কি হলো? কারণ আমি নিজেই মাউথ পিস হইলাম সততার। আর আমিও এই যে আমি একজন সমালোচনা করলাম যে সে ড্রাগ বিক্রি করে, সে ঘুষ খায়, সুদ খায়, আমি যদি এগুলো করা শুরু করি, যেমন আমি মাইক্রো ক্রেডিটের, আপনি আসাদ নূর আপনারা বলছিলাম না যে একটা ব্যবসায় নামবো, সেটা ছিল মাইক্রো ক্রেডিট। আপনি বিশ্বাস করেন আমি দেখলাম যে মাইক্রো ক্রেডিট না, মানুষের বেশি শোষণ হয়ে যায়, এটা আমি পারবো না। নইলে আমাদের একেবারে পুরো মানে প্রয়োজনীয় যত টাকা সব লাইসেন্স সব দিতে চেয়েছিল। আমি 4-5 জনের সাথে কথা বলেছিলাম, নিয়োগও মোটামুটি, আমার মন টানলো না যে শালা ইউনুসের মতো খাচ্চর যে বাংলাদেশকে শোষণ করলো, আমরা আবার সেই মাইক্রো ক্রেডিট করবো, অন্য কিছু করবো যেটা মানুষের জন্য কল্যাণ করে, আরো কিছু হতে পারে, সেই পরিকল্পনা আমরা করেছি। সারা দেশে আমি মাইক্রো ক্রেডিট করার মতো অবস্থান বিনিয়োগ সে আমাদের সাথে করতেছিল, আমরা করিনি। এমনকি ভারতেও তিনি বিনিয়োগ করতে চেয়েছিলেন, ভারতেও, যে সেখানে মাইক্রো ক্রেডিট করি। আমি বলবো যে মাইক্রো ক্রেডিট আমরা যাবো না, মন আমাকে টানে না, কারণ সব কাজে সবাই পারে না রে ভাই। তো আমি যেমন মানুষের শোষণের বিরুদ্ধে কথা বলি, আমি বাক স্বাধীনতার পক্ষে কথা বলি, আমি যদি শোষণের পক্ষে যাই, বাক স্বাধীনতার বিরুদ্ধে যাই, তাহলে আপনি তো আমাকে, তাহলে আমার অপরাধটা কিন্তু সাধারণ আওয়ামী লীগ বিএনপির চাইতে আমার অপরাধটা অবশ্যই বেশি। কাজ কিন্তু একই। যেমন একটা পুলিশ যখন ডাকাতি করে আর সাধারণ মানুষ ডাকাতি করে, তাদেরকে ডাকাতি দুইটাই, কিন্তু অপরাধ কিন্তু পুলিশের বেশি, কারণ সে আইনের প্রশাসনের মানুষ। সেই জন্য বলছি প্রিয় দর্শক, এখানে রাগ করবেন না, ওটাই আলারাও করে কাজ, আমাদের মতো দাড়ি মোছাড়া ক্লিন শেওয়ালা ভদ্রলোকেরাও করে আকাম কুকাম। আমি তা বলতেছি না, সবাই সাধু, কিন্তু যারা ধার্মিক ধর্মের কথা সারাদিন বলে, মাদ্রাসায় বলৎকার আর সাধারণ জায়গায় বলৎকার এক না। মাদ্রাসায় আপনি কোরআন পড়েন, হাদিস পড়েন, সেইখানে আপনি শিশুদের, তাও আবার শিশুদের বলৎকার করতেছে।